লেগে আছে আর বলছে, কে এটা করেছে? এখন ভোর 4টা বাজে এবং প্রশিক্ষার্থীরা মাঠে দাঁড়িয়ে আছে। অনেক জনের তো এখনো ঘুম ভাঙেনি, কিন্তু সবাই চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে, কারণ জাঙ্কুক অনেক বেশি রাগান্বিত হয়েছিল এবং চিৎকার চেঁচামেচি করছিল। গতকাল যুদ্ধের অর্ধেক সরঞ্জাম কে চুরি করেছে? জাঙ্কুক এতটাই রেগে গিয়েছিল যে তার কণ্ঠ বজ্রের মতো শোনাচ্ছিল। কেউ উত্তর দেবে না, তাই না? এই চুরিটা কে করেছে? সব প্রশিক্ষার্থীরাই অনেক বেশি ভয়ে ছিল। হ্যাঁ, তারা রাগান্বিত ক্যাপ্টেনকে দেখে, কিন্তু এতটা রেগে যেতে জাঙ্কুককে তারা কখনোই দেখেনি। জাঙ্কুক সঙ্গে সঙ্গে তার পকেট থেকে গুলি বের করে আকাশে একটা গুলি করলো এবং এতে অনেক বিকট একটা আওয়াজ হলো, যেটাতে প্রশিক্ষার্থীরা অনেক বেশি ভয় পাচ্ছিল। স্যার, আপনি বন্দুক নিচে রাখুন, শান্ত হন। এরপর জাঙ্কুক তার বন্দুকটা পকেটে রেখে দিল। কে নিজের ক্যাম্প থেকে সরঞ্জাম চুরি করেছে? সবাই উত্তর দাও। জাঙ্কুকের এরকম গর্জন কণ্ঠে সবাই অনেক বেশি ভয় পাচ্ছিল এবং তে তো জাঙ্কুকের এই রূপ দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল। তে ভাবছিল গত রাতে জাঙ্কুককে ছোট ছোট চোখে তাকিয়ে থাকতে দেখলো এবং আজকে জাঙ্কুকের চোখ দুটো একদম ড্রাগনের মতো লাগছিল। তখন সেখান থেকে একজন প্রশিক্ষার্থী বলে উঠলো, স্যার, আমরা আসলে দুঃখিত, কিন্তু এই কাজটি কারা করেছে আমরা সত্যিই জানি না। প্রশিক্ষার্থীরা ভেবেছিল তারা যদি ক্যাপ্টেনের কথায় সাড়া দেয় তাহলে হয়তোবা ক্যাপ্টেন শান্ত হয়ে যাবে। জাঙ্কুক একটা বিরক্তিকর হাসি দিয়ে তাদের থেকে চোখ সরিয়ে নিল। আমি আসলেই বোকা। সরঞ্জামগুলো কে চুরি করেছে তা তোমাদের সবাইকে জিজ্ঞেস করা আমার ভুল হয়েছে। আসলে তোমার মনেই নেই, অপরাধী তো নিজে থেকে দোষ কখনোই স্বীকার করবে না। জাঙ্কুক সব প্রশিক্ষার্থীর চোখের দিকে এবং মুখের দিকে তাকিয়েছিল এবং তাদের কিছু পরীক্ষা করছিল। আপনাকে আমার খুঁজে বের করার আগেই আপনি আমার সামনে বের হয়ে আসুন। যদি আমার নিজে থেকে আপনাকে খুঁজে বের করতে হয় তাহলে আমি কিন্তু কোনো করুণা করব না। জাঙ্কুক থমকে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়েছিল এবং আশেপাশের সবাই জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। জাঙ্কুক চলে যাওয়ার আগে সাজেদ হ্যান দৌড়ে আসে একটা কাগজের টুকরা নিয়ে। স্যার, আমি কিছু একটা খুঁজে পেয়েছি, আমার মনে হয় আপনার এটা দেখা উচিত। জাঙ্কুক সেই কাগজটার দিকে তাকালো এবং সেটা দেখে জাঙ্কুক আরো বেশি রেগে গিয়েছে। এটা একটা কোড, কিন্তু আমি মনে করি এটা অপরাধীদের একটা সূত্র। জাঙ্কুক মাত্র 1 সেকেন্ডের মধ্যে কোডটি সমাধান করে ফেলেছে। রাগের কারণে সেই কাগজটা হাতে নিয়ে জাঙ্কুক একদম চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে মুড পাকিয়ে। জাঙ্কুক বুঝতে পেরেছে এটাকে। জাঙ্কুক হন হন করে হুগোর অফিসে চলে গেল এবং হুগোকে কোনো সম্মান না করে তার সামনে গিয়ে সেই চূর্ণ বিচূর্ণ মুড পাকানো কাগজটি তার দিকে ছুড়ে দিল। সঙ্গে সঙ্গে হুগো উঠে দাঁড়ালো এবং জিজ্ঞাসা করলো, ক্যাপ্টেন, কি হয়েছে আর আপনি আবার এখানে? জাঙ্কুক অনেক বিরক্তি বোধ করলো এবং সেখানে দাঁড়িয়ে হুগোর অভিব্যক্ততা পরীক্ষা করছিল। আপনি যা জানেন তাই আমাকে বলুন। ক্যাপ্টেন হুগোর ভুরু কুঁচকে গেল। সে জাঙ্কুকের কথা বুঝতে পারছে না। মাফ করবেন জিওন ক্যাপ্টেন, আমি আপনার কথা বুঝতে পারলাম না। কাগজটা খুলুন। জাঙ্কুকের কথা শোনার সাথে সাথে ক্যাপ্টেন হুগো সেই কাগজটা খুললো। হুগো সেই কাগজের কোডটা মিলাতেই ভুরু কুঁচকে গেল। সেই কাগজে লেখা ছিল একজন ক্যাপ্টেনের মানে কি। এই কাগজটা স্টোরেজের রুমে পাওয়া গেছে, আর আজ আমরা সকালে স্টোরেজের রুমে পরিদর্শন করতে গিয়ে দেখি অর্ধেক সরঞ্জাম চুরি হয়ে গেছে। আমার মনে হয় এটা একটা ক্লু। হুগো বিভ্রান্ত বোধ করলো এবং একটা হাসি দিল। তাহলে কি আপনি ভাবছেন আমি সেই সরঞ্জামগুলো চুরি করেছি? হয়তো এটা একটা সাধারণ মানুষ করতে পারে, আর আমি নিজেকে সাধারণ মানুষ মনে করি না। আপনি যদি সত্যিই অপরাধী হন তাহলে আপনি কেন এরকম একটি সূত্র রাখবেন যে সূত্রটি আপনাকে সহজেই ধরিয়ে দেবে? আমি জানি আপনি এগুলো চুরি করেননি, কিন্তু আমি এটাও জানি আপনি এই বিষয়ে অবশ্যই কিছু জানেন। তার মানে আপনি আমাকে এখনো সন্দেহ করছেন? হ্যাঁ, করছি। দেখুন ক্যাপ্টেন জিওন, আপনি যাই বলুন না কেন আমি এই বিষয়ে কিছুই জানি না, তাই আমাকে দয়া করে মাফ করবেন। আপনি কি মনে করেন আমি আপনার বিষয়ে কোনো খবরই রাখি না? আমি কি এতটাই বোকা? আপনার সমস্যা কি? আপনি কি নিজেকে অনেক বড় কিছু মনে করেন? ও, আমি আপনার সহকর্মী আর আমি আপনার বিষয়ে কিছুই জানি না? আপনি এটা আমাকে বলতে বাধ্য করবেন না, তাহলে আপনারও। হুগো কোনো কথার উত্তর দিতে পারলো না, কিন্তু হুগো হয়তোবা জাঙ্কুকের চোখের সাথে যুদ্ধ করছে। হুগো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কারণ হুগো এখন কিছু শুরু করতে চায় না। ক্যাপ্টেন, আপনি যদি আপনার সহকর্মীকে বিশ্বাস না করতেন তাহলে কিন্তু আপনি আমাকে বদলি করে অন্য ক্যাম্পে দিয়ে দিতে পারেন। আর ভুলে যাবেন না আমি আর আপনি একই স্থানে কাজ করি, তো আপনার আমার উপর গলা উঁচু করে কথা বলার কোনো অধিকার নেই। সঙ্গে সঙ্গে জাঙ্কুক হুগোর কলার চেপে ধরলো। আপনার কিভাবে সাহস হয় যে আমাকে বলার যে আমরা একই স্থানে আছি?
আসছি। এবং হুকো রেগে গিয়ে জাঙ্কুকের হাত ছিটকে ফেলেছে। আপনার দেখি অনেক সাহস হয়ে যাচ্ছে। চিন্তা করবেন না, আপনি অনেক ভালো অভিনয় করতে পারেন, আর এই অভিনয়টাই যথেষ্ট ছিল বলে জাঙ্কুক হুককে অনেক জোরে একটা ঘুষি মেরে দেয়, যেটাতে হুকো অনেক অবাক হয়ে যায় এবং মেঝেতে লুটিয়ে পড়ে। তুই কি ভেবেছিস আমি জানি না যে তোর বাবা সেনাবাহিনীর রেইনার মডার্ন থাকার ওই সবকিছুর মূল? হুকোর নাক দিয়ে রক্ত বের হচ্ছে। ও উঠে দাঁড়ানোর সময় জাঙ্কুকের দিকে তাকালো। এর আগে জাঙ্কুক হুকোকে আর একটা ঘুষি মেরেছে এবং দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে রুমের বাইরে বের করে দিয়েছে। তুই কি মনে করিস আমি জানি না যে আমরা যা যা করছি তোর বাবা সবকিছুর উপর তোকে নজর রাখতে বলেছে? তোর কাছে কি আমাকে এতটাই বোকা বলে মনে হয়? আমি কিচ্ছু লক্ষ্য রাখি না? জাঙ্কুকের কণ্ঠ বজ্রের মতো শোনাচ্ছে এবং জাঙ্কুক অনেক বেশি রেগে উঠেছে। হঠাৎ করে কিছুটা দূরে বিকট একটা শব্দ শোনা গেল এবং জাঙ্কুক বুঝতে পেরেছে এটা ক্যাম্পের ভেতরেই হয়েছে। এদিকে সবাই হইচই করছে। প্রশিক্ষার্থীরা তাদের জীবন বাঁচানোর জন্য ঘরের বাইরে চলে আসছে। জাঙ্কুক এমনিতেই রেগেছিল, তার উপর আবার এই ঘটনা ঘটেছে। জাঙ্কুক আর নিজের রাগ কন্ট্রোল করে রাখতে পারছে না। জাঙ্কুক দৌড়ে গিয়ে দেখলো ক্যাম্পের ভিতরে একটা 4 তলা ভবন ধসে পড়ছে এবং ব্লকগুলো পড়ে যাওয়াতে সেখানে অনেক ক্ষতি হয়েছে। কি হয়েছে এখানে? জাঙ্কুক সাজেস্ট হ্যান্ডকে জিজ্ঞাসা করলো এবং এই মুহূর্তে সে সব প্রশিক্ষার্থীদের গাইড করছিল। ওই ভবনের 2য় তলা বোমা রাখা হয়েছিল এবং সেখানে বিস্ফোরণ হয়েছে। সম্ভবত সেখানে অনেক প্রশিক্ষার্থী মারা গিয়েছে। সবাই যার যার ঘর থেকে বের হয়ে যাচ্ছে এবং সৈনিকদের সরঞ্জাম দেওয়া হচ্ছে যদি কোনো বিপদ আসে। জাঙ্কুকের মাথা এতটা ধরেছিল যেন নিজের কাছে মরে যাওয়ার উপযুক্ত হয়েছে, কারণ ভবনের ওই অংশে তের ঘর ছিল। জাঙ্কুক ইতিমধ্যে তেকে পাগলের মতো চারদিকে খুঁজছে, তবে তের এখনো কোথাও খোঁজ মেলেনি। জাঙ্কুক চিন্তাও করতে পারবে না যে তের কিছু হয়েছে। জাঙ্কুক এরকম ভাবনা ভাবতেই পারবে না, কিন্তু তার উদ্বিগ্ন বেড়েই চলেছে। কিন্তু সে এটা ঘৃণা করে। বাইরে সবাই এলোমেলো ভাবে ছোটাছুটি করছে, রুম থেকে সবাই বের হয়ে এসেছে, কিন্তু জাঙ্কুক কোনোভাবেই মেনে নিতে পারছে না, কারণ জাঙ্কুক তেকে কোথাও খুঁজে পাচ্ছে না। সবাই ভয়ে আছে, কিন্তু তাদের ভয় পেলে চলবে না, কারণ তারা সৈনিক। সবাই কি ঠিক আছে? কেউ কি গুরুতর আঘাত পেয়েছে? যদিও জাঙ্কুক অনেক চিন্তায় আছে, তবু মানুষের জন্য জাঙ্কুককে দাঁড়াতেই হবে, তাদেরকে সাহায্য করতে হবে। কেউ কি গুরুতর আহত হয়েছে? আমি আগে গুরুতর আহতদের চিকিৎসা করব। ডক্টর চ্যাং সামরিক সেনাবাহিনীর সাথে কথা বলছিল। আরো কিছু বলতেই যাবে এমন সময় একটা বুলেট এসে তার শরীরে লাগে এবং সঙ্গে সঙ্গে সে লুটিয়ে পড়ে। ইতিমধ্যে সৈনিকরা এইসব জিনিস দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। আশেপাশে রক্ত ছিটকে পড়েছে এবং জাঙ্কুকের এইসব জিনিস একদম সহ্য হচ্ছে না। জাঙ্কুক অনেক দূরে অনেকগুলো সৈনিকদের দেখে, কিন্তু তারা কোরিয়ান ছিল না, তারা অনেকেই আমেরিকান ছিল। আর জাঙ্কুকের বুঝতে একদম বাকি রইল না যে কেন ওরা ডক্টর চ্যাংকে এত সহজে মেরে ফেললো। সবাই সাবধান হন, আমাদের আক্রমণকারীরা এখানেই আছে। সবাই আপনারা আপনাদের বন্দুক ধরুন। জাঙ্কুক চিৎকার করে কথাটা বলাতে সবাই সেখানে জড়ো হয়ে পড়লো, আর বিরোধী দলরা আরো বেশি আসতে লাগলো। ইতিমধ্যে ক্যাম্পের আশেপাশে থেকে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল এবং ক্যাম্পে চিৎকারের আওয়াজে একদম ভরে উঠেছে। এখানে ল্যান্ডলাইনও রোপণ করা হয়েছিল এবং ল্যান্ডলাইনে পা রেখে অনেকে বিস্ফোরিত হয়ে মারা গেছে। জাঙ্কুক বিরোধী দলের অনেক জনকে গুলি করেছে, তবে জাঙ্কুক এটাতে মন দিতে পারছিল না, কারণ ওর মাথায় শুধু তে ছিল। জাঙ্কুক সমস্ত শটের বিপদ এড়িয়ে অন্য বিল্ডিং এ যেতে চেয়েছিল, কারণ জাঙ্কুক কখনোই শান্তি পাবে না যতক্ষণ না তেকেও নিরাপদ দেখতে পাবে। জাঙ্কুক বুঝতে পেরেছিল যে এই আক্রমণকারীরা আগে থেকেই সবকিছু প্ল্যান করেছিল, কারণ ক্যাম্প থেকে অর্ধেক সরঞ্জাম চুরি হয়ে গিয়েছিল যেন তারা সহজে জিতে যায়। তবে জাঙ্কুক বিল্ডিং এ ঢোকার আগেই একজন প্রতিপক্ষ জাঙ্কুককে আটকে ধরলো। প্রতিপক্ষ সৈনিকটি জাঙ্কুকের দিকে বন্দুক তাক করেছিল। তোমাদের সবাইকে এখানে কে পাঠিয়েছে? আরে ক্যাপ্টেন, আপনি যুদ্ধ করবেন না? আপনি তো আর কিছুক্ষণ পরে আমাদের অধীনে চলে আসবেন। সৈনিকটা গুলি করেছিল, কিন্তু জাঙ্কুক তার থেকে অনেকটাই দূরে ছিল। জাঙ্কুক সেই গুলিটা তার কাতানা দিয়ে আটকে ফেলেছে। সৈনিকটা অবাক হয়েছে এবং সে জানে জাঙ্কুক একজন দক্ষ ক্যাপ্টেন। জাঙ্কুক সময় বুঝে সৈনিকটার হাত থেকে লাথি মেরে বন্দুকটা ফেলে দিয়েছে এবং সেই সৈনিকটা এখন খালি হাতে ছিল। কিন্তু জাঙ্কুক খুব ভালো করে জানে সৈনিকরা মার্শাল আর্টে অনেক বেশি ভালো। তরোয়াল ফেলুন ক্যাপ্টেন, আমার সাথে হাতে যুদ্ধ করুন। তরোয়াল ফেলবো? আর এতক্ষণ কি তুমি তরোয়াল নিয়েছিলে না? আমাকে কি তুমি পরীক্ষা করছো? তখনই সৈনিকটা গিয়ে জাঙ্কুকের সাথে লড়াই করতে লাগলো, তবে সৈনিকটার একটা মারও জাঙ্কুকের গায়ে লাগেনি।
পারেনি। জাঙ্কুক দ্রুতই তাকে ব্যাকুল করে ফেলেছে। হঠাৎ করে সৈনিকটা জাঙ্কুকের পা উল্টো পেঁচিয়ে ফেলে দেয় এবং জাঙ্কুক অনেক বেশি অবাক হয়। আঘাতটা মারাত্মক ছিল কারণ মাটিতে পড়ে গিয়ে জাঙ্কুক তার পায়ে আর মুখে ব্যথা পেয়েছে এবং জাঙ্কুক তার আঘাতের পরোয়া না করে একটা বন্দুক তার দিকে ধরে এবং সঙ্গে সঙ্গে সৈনিকটাও তার বন্দুক উঠিয়ে জাঙ্কুকের দিকে তাক করে। আপনি চাইলে আত্মসমর্পণ করে ফেলতে পারেন ক্যাপ্টেন। সৈনিকটা জাঙ্কুকের দিকে বন্দুক তাক করে পেছনের দিকে যাচ্ছিল এবং জাঙ্কুক হাসছিল। নায়কের মতো অভিনয় করা বন্ধ করুন ক্যাপ্টেন। সৈনিকটা শুধু পেছাচ্ছিল এবং জাঙ্কুক সৈনিকটার পেছনে এমন কিছু দেখতে পেয়েছে যেটা দেখে জাঙ্কুক আশা ফিরে পেয়েছে এবং জাঙ্কুক চারদিকে পর্যবেক্ষণ করতে লাগলো। সৈনিকটা পেছতে পেছতে বলল, আপনি কখনোই নায়ক হতে পারবেন না ক্যাপ্টেন, আর আমি মনে করি এটা আপনার শেষ বিদায়। আমার হাতে আপনার মৃত্যু হবে। অপেক্ষা করুন, আমাকে মারার আগে আর এক পা পিছিয়ে যান, তাহলে আমাকে মারার ভালো দৃষ্টিভঙ্গি পাবেন। আরে ক্যাপ্টেন, আপনি মরতে কতটা আগ্রহী। সৈনিকটা আর এক পা পিছিয়ে জাঙ্কুকের দিকে একটা খারাপ হাসি দিল। আপনার জাহান্নামের যাত্রা ভালো হোক ক্যাপ্টেন। জাঙ্কুক বুঝতে পারছিল না তার পরিকল্পনা কাজ করবে কিনা, কিন্তু জাঙ্কুক আশাই ছিল তার পরিকল্পনাটা কাজে আসবে। জাহান্নামে আমি না, যাবি তুই। সৈনিকটা ইতিমধ্যে এক পা পেছনে রেখেছে এবং সৈনিকটা বুঝতে পারেনি যে সেখানে ল্যান্ডমাইন ছিল এবং সৈনিকটা ল্যান্ডমাইনের উপর পা রেখেছে। সৈনিকটা ল্যান্ডমাইনের উপর থেকে পা সরাতেই যাবে তখন জাঙ্কুক দৌড়ানোর প্রস্তুতি নেয়। এরপর বিরাট একটা বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রচন্ড শব্দে জাঙ্কুক বিল্ডিং এর মেঝেতে গিয়ে পড়েছে এবং চারদিকে আগুন ছিটকে পড়েছে, কিন্তু এতটাও আগুন ছিল না যে আগুনটা বিল্ডিং এ লেগে যাবে। কিন্তু জাঙ্কুকের শরীর এখন ব্যথা করছিল, তবু সে উঠে দাঁড়ালো। আর ল্যান্ডমাইনে পা দেওয়ার ফলে সৈনিকটা সেখানেই মারা যায় এবং জাঙ্কুকের পরিকল্পনাটা সত্যি হয়। জাঙ্কুক উঠে দাঁড়িয়ে দৌড়াতে লাগলো কারণ জাঙ্কুকের এখন থেকে খুঁজতে হবে। জাঙ্কুক তের রুমের নম্বরটা মনে করার চেষ্টা করছিল। জাঙ্কুক দ্রুত সেই ঘরে গেল, কিন্তু দেখতে পেল সেই ঘরটি একদম ধ্বংস হয়ে গেছে। এটা দেখে জাঙ্কুকের শরীর অসাড় হয়ে আসছিল। অনেক সৈন্যরা রক্তপাত অবস্থায় শুয়েছিল এবং তারা সবাই মৃত ছিল। জাঙ্কুক সিওকজিন আর নামজুনকেও সেখান থেকে খুঁজতে লাগলো কারণ জাঙ্কুক জানে তারা দুজন তের অনেক ভালো বন্ধু। তবে ভাগ্যবশত এই মৃত লোকদের মাঝে সিওকজিন, নামজুন, তে এই তিনজনের কেউ ছিল না। বিল্ডিং এর বিরাট দেওয়ালের ফাটলের মধ্যে একটা ব্যক্তি ছিল। সে ব্যথায় কাঁচাচ্ছিল কারণ তার উপর একটা দেওয়ালের টুকরো পড়েছে এবং পাথরের চুরি করা ছিল। জাঙ্কুক দ্রুত তার কাছে গেল এবং জাঙ্কুক সেই ভারী টুকরাটা উঠানোর চেষ্টা করলো। সেটা আসলেই অনেক ভারী ছিল। জাঙ্কুক কেঁদে উঠেছে তের নাম নিয়ে, কারণ ব্যক্তিটি তেই ছিল। জাঙ্কুক তেকে দ্রুত জড়িয়ে ধরলো। তের মুখে আঘাতের চিহ্ন এবং হাতে পায়েও অনেক বেশি ক্ষত হয়েছে, কিন্তু তের পায়ে অনেক বড় বড় আঘাত ছিল যেগুলো হয়েছিল পাথরের টুকরো ঢুকে যাওয়ার কারণে। আমার পা অনেক ব্যথা করছে, খুব বেশি। তের পা অনেক ব্যথা করছে এবং তে কান্না থামাতে পারছে না। জাঙ্কুক খুব রাগান্বিত বোধ করলো, তবে সে অনেক চিন্তিত। জাঙ্কুক তের ব্যথা কমানোর জন্য একটা সমাধান বের করলো। তে, আমি তোমার কষ্ট কমিয়ে দেব। তুমি জোরে জোরে নিঃশ্বাস নিবে এবং 1 থেকে 3 পর্যন্ত গুনবে। তের নিঃশ্বাস নিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল এবং তে জাঙ্কুকের কোলের উপর শুয়ে ব্যথায় কাঁপছিল। এটা ঠিক হয়ে যাবে, তুমি শুধু আমাকে বিশ্বাস করো। জাঙ্কুক জানে জাঙ্কুক যে কাজটা করতে যাচ্ছে এই কাজটাতে তে অনেক বেশি ব্যথা পাবে, কিন্তু জাঙ্কুকের এটা করতেই হবে। তে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছে না, কিন্তু তে 1 থেকে 3 পর্যন্ত গোনা শুরু করেছে এবং জাঙ্কুক সেটা দেখতে পেয়েছে। 1, 2। জাঙ্কুক হঠাৎ করে তের পা থেকে পাথরের টুকরাটা বের করে ফেলেছে এবং টুকরাটা টান দেওয়ার ফলে তে অনেক বেশি ব্যথা পেয়েছে এবং তে অনেক জোরে চিৎকার করে উঠেছে। তে জোরে কাঁদতে থাকে এবং জাঙ্কুকে বুকের সাথে নিয়ে কাঁদতে থাকে এবং তের অনেক বেশি কষ্ট হচ্ছিল এবং তের নিঃশ্বাস আরো বেশি ভার হয়ে আসছিল। তে নিঃশ্বাস নিতে পারছিল না। তে তোমার কি অনেক বেশি কষ্ট হচ্ছে? আমি দুঃখিত। এটা বের না করলে তুমি আরো বেশি কষ্ট পেতে। তে ব্যথার কারণে জাঙ্কুকের শার্টটা শক্ত করে ধরে আছে। জাঙ্কুক একটা কাপড় নিয়ে তের পায়ে বেঁধে দিয়েছে যেন রক্তপাত কম হয়। জাঙ্কুকের এখন কান্না করতে ইচ্ছা করছিল তের এই অবস্থা দেখে। জাঙ্কুক আলতো করে তেকে বুকের সাথে জড়িয়ে ধরেছিল এবং তে শুধু কান্নাই করছিল। তে, আমি ভেবেছি আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আমি অনেক চিন্তিত হয়ে পড়েছিলাম। তবে তে কান্নার মাঝে হঠাৎ করে বলে উঠলো, আমি ভেবেছিলাম আমি এখানেই মারা যাব। জাঙ্কুক, আমি এই ঘটনার স্বপ্ন দেখেছি। তে বিড়বিড় করে বলছিল কারণ তে ভালোভাবে এখন কথা বলতে পারছিল না। জাঙ্কুক বিভ্রান্ত বোধ
করে বলল, স্বপ্ন? তে মাথা নাড়লো এবং তে অনেক জোরে জোরে কাঁপছিল কারণ তে প্যানিক অ্যাটাক হয়েছে। হ্যাঁ, আমি এটা স্বপ্ন দেখেছি। আমি এটাতে অনেক ভয় পেয়েছি। আমি অনেক ভয় পেয়েছি জাঙ্কুক। তে জাঙ্কুককে শক্ত করে আঁকড়ে ধরেছে এবং জাঙ্কুক অনেক বেশি নার্ভাস বোধ করলো। আচ্ছা, তুমি শান্ত হও। আমি এখন তোমার কাছে আছি। তুমি আমাকে সব বলতে পারো। এটা শুরু হয়েছে জাঙ্কুক। তে কান্না থামিয়েছিল, তবে তার মাথা অনেক বেশি ব্যথা করছিল, যার কারণে তের মনে হচ্ছিল তে এখানেই অজ্ঞান হয়ে পড়বে। বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে। তে পুরো কথাটা বলার আগে সেখানে অজ্ঞান হয়ে যায় এবং জাঙ্কুক বুঝতে পেরেছে তে কি বলতে চাচ্ছিল। জাঙ্কুক আর এক মুহূর্ত অপেক্ষা করে না, তেকে নিয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে আসে। সবে মাত্র চোখ খুলেছে, তবে তার পা এখনো অনেক বেশি ব্যথা করছে। তে তার আঘাতকৃত পায়ের দিকে তাকালো, তবে সেটা এখন ব্যান্ডেজ করা ছিল। তবে তে আশেপাশে দেখে বুঝতে পারলো তে এই মুহূর্তে একটা তাঁবুর মধ্যে আছে। এটা ছিল এক প্রকার ফ্যাব্রিক তাঁবু। ক্যাপ্টেন, সে জেগে উঠেছে। তে দেখলো একজন সৈনিক তাঁবুর ভিতর মুখ দিয়ে এই কথাটা বলেছে। জাঙ্কুক শোনার সঙ্গে সঙ্গে তাঁবুর মধ্যে গিয়েছে। জাঙ্কুক ভেতরে গিয়ে তের সামনে বসে দুশ্চিন্তার চোখে তাকিয়ে বলল, এখন কেমন লাগছে? জাঙ্কুক এই মুহূর্তে তেকে জড়িয়ে ধরতে চেয়েছিল এবং চুমু করতে চেয়েছিল, কিন্তু জাঙ্কুক সেটা পারবে না কারণ এখানে অনেক সৈনিক আছে। আমি আগের থেকে ভালো আছি। তে যে অনেক দুর্বল এটা তার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছিল এবং তখন সেখানে লেফটেন্যান্ট মিন আসে। তে, আপনি তো মোটামুটি ঠিক আছেন, তাহলে কি আপনি আমাদের বলতে পারবেন সেখানে কি ঘটেছিল? তে সত্যি অনেক কৃতজ্ঞ ছিল। সে শুধু আঘাত পেয়েছিল কিন্তু তার জীবনটা চলে যায়নি। আমি আসলে বোমা বিস্ফোরণের আগে দেখেছিলাম। তে আস্তে আস্তে সবকিছু মনে করার চেষ্টা করলো। আমি রুমে সবাইকে বোমা বিস্ফোরণের কথা বলছিলাম এবং সবাই রুম থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং আস্তে আস্তে সবাই দৌড়ে বাইরে যেতে লাগলো, কিন্তু নিজেকেই বাঁচাতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি বের হতে পারিনি। বোমা বিস্ফোরণের পর আমার গায়ের উপর ভারী কিছু একটা পড়ে আর কিছু একটা পায়ের মধ্যে ঢুকে যায় আর আমি সেখানে জ্ঞান হারাই। কিছু না হওয়ার চেয়ে এটা ভালো ছিল। এটা বলে লেফটেন্যান্ট মিন সেখান থেকে চলে যায়। সবাই তাঁবুর সামনে চলে গেল, কিন্তু জাঙ্কুক এখনো তের কাছেই থেকে গেল। জাঙ্কুক গোপনে তাঁবুটা বন্ধ করে দিল এবং জাঙ্কুক তের হাতটা ধরলো। তুমি যে ঘর থেকে সময় মতো বের হতে পারোনি, এটা কি অন্য কোনো কারণ ছিল? জাঙ্কুকের এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে তের কথায় জাঙ্কুকের কিছু একটা সন্দেহ হচ্ছে। আমি জানি না জাঙ্কুক, আমি তোমাকে কিভাবে বলবো। এটা ঠিক আছে, তুমি আমাকে বলতে পারো। এই বলে জাঙ্কুক তের কপালে একটা চুমু দিল। ভবিষ্যতে তে ইতিমধ্যেই আমাকে নির্যাতন করা শুরু করে দিয়েছে। সে আমাকে আটকে রেখেছিল, হয়তো সে আমাকে মেরে ফেলতে চায়। জাঙ্কুক তের কথায় পুরোপুরি ভাবে থমকে গেছে। আমি যখন ঘর থেকে বের হব তখন আমার অসহ্য মাথা ব্যথা করছিল। আমার এত বেশি মাথা ব্যথা করছিল যে আমি একটা পাও ঘর থেকে সরাতে পারিনি। সে নিজে আমাকে আটকে রেখেছিল। এখন মনে হচ্ছে সে আমাকে মেরে ফেলতে চায়। এখন জাঙ্কুক কি প্রতিক্রিয়া করবে সে তো নিজেই বুঝতে পারছে না। ভবিষ্যতে তে তোমাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে? সে যদি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তুমি কেন তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না? তে, আমি জানি না সে আমাকে কিভাবে নিয়ন্ত্রণ করছে আর আমি এটাও জানি না আমি কিভাবে তাকে নিয়ন্ত্রণ করব। এখন শুধু আমার একটাই উপায়, সে যা করছে তার সাথে লড়াই করা। তারা সবাই এই মুহূর্তে একটা বনের মধ্যে রয়েছে কারণ তারা ক্যাম্পে একদম নিরাপদ না আর এটাই সবচেয়ে দুর্গম জায়গা। তারা তাদের আশ্রয়ের জন্য সিভিল তৈরি করছে। তাদের কেউ জানে না পরবর্তীতে কি হতে চলেছে, কিন্তু তারা সবাই এটা জানে ঠিক যে কিছু একটা খারাপ হতে চলেছে। তে, কিম তেয়াম, মিস পরি, হ্যাঁ আমি তোমার সাথে এই সম্পর্কে কথা বলবো। তোমার সাথে যা হয়েছে আমি সব দেখেছি আর আমি এটা জানতে পারলাম যে আমার এক পরি যে বিশ্বাসঘাতকতা করেছে। কি মিস পরি, আমি আপনার কথা বুঝতে পারছি না। আমি জানি এটা হাস্যকর কিন্তু এটা সত্যি। আমি ওই বিশ্বাসঘাতকতা পরির চুল টেনে ছিঁড়ে দিতে চাই। আপনি বলতে চাইছেন তারা আমাকে মারতে কালো জাদু ব্যবহার করেছে? আর আমরা যদি কালো জাদু ব্যবহার করি তাহলে কি হবে? তুমি যদি কালো জাদু ব্যবহার করো তাহলে তুমি সক্রিয়ভাবে একটা ডাইনিতে পরিণত হবে। মিস পরি, আমি এখন আক্ষরিকভাবে দুর্বল হয়ে পড়ছি, কিন্তু আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু আমরা কালো জাদু ব্যবহার করতে পারি না। খারাপের বিরুদ্ধে খারাপ করলে ভালো কখনোই হয় না তে, কিন্তু আমি চলে যাওয়ার আগে তোমাকে কিছু বলতে চাই আর এটা অনেক গুরুত্বপূর্ণ। সেটা কি? যাই ঘটুক না কেন নিজেকে কখনো মেরে ফেলবে না, কারণ তুমি এখানে যদি মারা যাও তাহলে কখনোই তোমার পূর্ণ জন্ম হবে না এবং তুমি ভবিষ্যতেও ফিরে যেতে পারবে না। আর এই কারণে ভবিষ্যতে তে জিতে যাবে। তাই বলছি দয়া করে নিজেকে বাঁচাও আর মিশন সম্পূর্ণ করো। কথাটা বলেই পরি চলে গেল তের কাছ থেকে। তাঁবুতে তে একাই ছিল। জাঙ্কুক বাইরে ছিল
যার কারণে পরীদের সাথে কথা বলার সুযোগ পেয়েছে। প্রভাবের সাথে যাওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। ইতিমধ্যে তারা আমাদের পরিকল্পনা সম্পর্কে জেনে গিয়েছে। আমরা যদি তাদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে আমাদের নির্মমভাবে মরতে হবে। এই কথা বলে রেইনার সৈনিকদের সাথে হাসতে লাগলো। তাদের মানুষের সাথে খেলা করতে খুব ভালো লাগে। রেইনার আর জেয়ন চেয়ারে বসে ধূমপান করতে থাকে। আমরা ক্যাপ্টেন জিওনের ক্যাম্পে হামলা করেছি এবং তারা সেখান থেকে ভয়ে পালিয়ে গেছে এবং অনেক প্রশিক্ষার্থীও মারা গেছে। এই কথা শুনে জেয়ন হাসতে লাগে কারণ জেয়নের তো অনেক খুশি লাগছে। ওরা পালিয়েছে, কি কাপুরুষ। কথাটা বলেই সবাই একে একে হাসতে শুরু করলো। ক্যাম্পে এরকম হামলার কারণে কোরিয়ার মধ্যে আতঙ্কের একটা সৃষ্টি হয়েছে। অনেক মানুষকে মারা হয়েছে, আবার অনেক মানুষকে অপহরণ করা হয়েছে, আর তাদের মধ্যে বেশিরভাগই শিশু আর মহিলা মানুষ ছিল। তাহলে এত কিছু দেখে সরকার এখন কি করছে? স্যার, এখনো কিছু জানতে পারেনি। যতদূর জানি রাষ্ট্রপতি এখন নিখোঁজ এবং এই মুহূর্তে রাজনৈতিক বিদ্রোহ সরকারের জনগণকে বাঁচাতে পারবে না। জেয়ন উঠে দাঁড়ালো কারণ সে এই কথা শুনে অনেক বেশি খুশি হয়েছে। আপনারা শুনেছেন রাষ্ট্রপতি নিখোঁজ, তাহলে এই মুহূর্তে আমি রাষ্ট্রপতি হতেই পারি। রেইনারও হাসতে লাগলো কারণ রেইনারও এই কথা শুনে অনেক খুশি হয়েছে। যারা আত্মসমর্পণ করতে ইচ্ছুক তাদেরকে এক জায়গায় জড়ো করুন, আর যারা আত্মসমর্পণ করতে ইচ্ছুক না তাদেরকে হত্যা করে ফেলুন এবং খোঁজ লাগান জিওন ক্যাপ্টেনের দলবলরা এখন কোথায় লুকিয়ে আছে। রেইনারকে অনেকগুলো সৈনিক সেলুট করে সেখান থেকে চলে গেল। হঠাৎ দুইজন সৈনিক একজন লোককে ধরে নিয়ে আসলো এবং রেইনারের সামনে ছুঁড়ে ফেলে দিল। স্যার, এই লোকটা দেওয়ালের আড়াল থেকে আমাদের সব কথা শুনে নিয়েছে। হয়তো সে কোনো ইতিহাসবিদ। লোকটা যন্ত্রণায় কাতরাচ্ছে এবং জেনারেল উঠে দাঁড়িয়েছে এবং লোকটার ব্যাগ চেক করতে লাগলো। সেখানে অনেকগুলো নোটবুক, কলম এবং মানচিত্র ছিল। রেইনার নোটবুকটা খুলে দেখলো তারা যা যা বলেছে সবকিছুই এখানে লেখা আছে। তোমার ভালো কান আছে দেখছি। আমরা যা বলেছি তুমি তা সবই লিখে ফেলেছো। ইতিহাসবিদ ভয়ে তাদের কাছে জীবনের ভিক্ষা চাইতে লাগলো এবং আত্মসমর্পণ করে বলে যে সে তাদেরই একজন হয়ে থাকতে চায়। এই কথা শুনে রেইনার হাসলো আর বলল, হ্যাঁ, আমি তোমাকে মারবো না। সত্যি স্যার, আপনি আমাকে মারবেন না। আপনাকে অনেক ধন্যবাদ। হঠাৎ করে জেনারেল সামনে থেকে লোকটির মাথায় গুলি করে এবং লোকটিকে মেরে ফেলে। আমি বলেছিলাম আমি তোমাকে মারবো না, কিন্তু অন্য কেউ যে মারতে পারবে না সেটা তো বলিনি। দুইজন সৈনিক মৃত লোকটিকে বাইরে বের করে নিয়ে গেল। তার সবকিছু জ্বালিয়ে দাও, কোনো কিছু যেন না থাকে। আমি ওকে এই কারণেই মারলাম যে ইতিহাসবিদরা কখনোই ইতিহাসের সাথে প্রতারণা করে না। সে আমাদের সাথে থাকবে, আমাদেরই খাবে, আমাদেরই পড়বে আর আমাদেরই পেছন থেকে ছুরি মারবে। তাই এরকম মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। অনেক মানুষ মারা গেছে, অনেক সৈনিক আর অনেক প্রশিক্ষার্থীরা এখন দুঃখে জীবনযাপন করছে। জাগো, এমন কেন তাদের সাথে হয় যাদের কোনো অপরাধী নেই? আমি আবেগে ক্লান্ত হয়ে পড়েছি আর এসব জিনিস নিতে পারছি না। আপাতত আমাদের সমস্ত শক্তি জোগাড় করে এই বনেই থাকবো। আমরা জানি আমরা সবাই ক্লান্ত, কিন্তু আমাদের যদি বাঁচতে হয় তাহলে এই লড়াই চালিয়ে যেতেই হবে। এরপর জাংকুক সৈনিকদের সামনে এই কথাগুলো গিয়ে বলল। জাংকুকের কথায় সৈনিকরা শুধু মাথা নেড়েছে কিন্তু কোনো কথা বলেনি, কারণ সৈনিকরা জানে তারা যদি এখন চিৎকার দিয়ে কথা বলে তাহলে তাদের বিপদ হতে পারে। প্রথমত যারা সুস্থ আছেন আর যারা আহত হননি তারা আমাদের সাথে যাবেন। আমাদের কিছু কাঠ নিয়ে আসতে হবে এবং আমাদের কিছু খাবার জোগাড় করতে হবে। এই শুনে কিছু সৈনিক নিজেদের ইচ্ছাতেই উঠে দাঁড়ালো। তে ওদের সাহায্য করতে চেয়েছিল কিন্তু পারেনি। এই কারণে তে অনেক বেশি হতাশ বোধ করছিল, কারণ তে ক্ষত অনেক বেশি গুরুতর ছিল আর তে ভালোভাবে নড়াচড়া করতে পারছিল না। লেফটেন্যান্ট ক্যান এবং জাংকুকের সাথে অনেকজন গিয়েছে। হুকো যেতে চেয়েছিল কিন্তু জাংকুক হুকোর দিকে তাকিয়েছিল। কি হয়েছে? কিছু না। জাংকুক কাউকে হতাশ করতে চায় না, তাই হুকোর কথায় জাংকুক এই কথাটা বলল। কিন্তু হুকো বুঝতে পেরেছে যে জাংকুক তাকে এখনো সন্দেহ করছে। এখান থেকে আপনারা যারা যাবেন দয়া করে শব্দ করবেন না, যতদূর সম্ভব নিরিবিলি কাজ করার চেষ্টা করবেন। জাংকুক যাওয়ার সময় তের দিকে তাকিয়ে জাংকুকের অনেক বেশি কষ্ট হচ্ছিল। তের এই অবস্থা থেকে জাংকুক মনে করছিল এই অবস্থার কারণে তের অনেক বেশি চাপ সৃষ্টি হচ্ছে। তে কোনো কথা বলেনি, কিন্তু জাংকুক তার চোখে
চোখের ভাষা বুঝতে পেরেছে। জাঙ্কুক মাথা নেড়ে তেকে আশ্বাস দিল সাবধানে থাকতে এবং তেও মাথা নাড়লো। এরপর জাঙ্কুকরা সবাই সেখান থেকে চলে গেল। হয়তো কিছু মানুষ ছিল, তারা এখন সবাই কাঠ আর খাবারের খোঁজে গেছে। আমার এখন নিজেকে বোঝা মনে হচ্ছে, কারণ আমি তাদের কোনো কাজেই সাহায্য করতে পারছি না। কিন্তু যে লোকটি ক্যাম্পে বোমা লাগিয়েছিল সেই লোকটি হয়তোবা আমাদের মধ্যেই ছিল, কারণ জায়গা যদি আগে থেকে না জানতো তাহলে কখনোই বোমা লাগাতে পারতো না। তে বসে বসে পরে ক্লু ভাবছে। তে অনেক বুদ্ধিমান, কিন্তু এই মুহূর্তে তার মাথায় কোনো কাজই করছে না। তে তার ব্যাগের দিকে তাকালো। তে এই মুহূর্তে এমন কিছু খুঁজছে যেটা তাকে বিনোদন দিতে পারে। তবে তে তার ব্যাগের পকেটে একটা কাগজ দেখতে পেয়েছে। তবে তে এটা নিজে রেখেছিল কিনা এটা তের মনে পড়ছে না। তে দ্রুত তার ব্যাগের পকেট থেকে সেই কাগজটা বের করলো এবং কাগজটা দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরেই রাখা হয়েছে। এই কাগজটা অনেক সুন্দরভাবে ভাঁজ করা ছিল। তের কেন জানি না অনেক বেশি নার্ভাস বোধ হচ্ছিল। তে ভয়ে ভয়ে খুলে ফেললো কাগজটা এবং তে যেটা দেখেছে সেটাতে ও অনেক বেশি অবাক হয়েছে। এখন তে নিজেকে নিজেই মারতে ইচ্ছা করছিল, কারণ এটা তের মায়ের চিঠি ছিল। প্রিয় তেয়াং, দুর্ভাগ্যবশত তুমি যখন এই চিঠিটা পড়ছো আমি ততক্ষণে তোমার কাছ থেকে অনেক দূরে চলে এসেছি। আমি ক্ষমা প্রার্থী যে আমি তোমার কাছে অনুমতি না নিয়ে তোমার ব্যাগের জিনিসগুলো দেখেছিলাম। তুমি যখন বলছিলে যে তুমি এখানকার না, তুমি আমার মেয়ে না, তখন আমার কেমন যেন অনুভূতি হচ্ছিল। আর এই অনুভূতিটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এবং আমি তখন বেশি বিভ্রান্ত বোধ করেছিলাম যখন পরে এসে আমাকে সবকিছু খুলে বলেছে। আমি জানতাম যে তোমাকে একদিন বাঁচানোর জন্য আমাকে মরতে হবে। আর আমি এটাও জানি শুধু তোমার জন্য না, আমাদের প্রত্যেকের জন্য। আমার ভালোবাসার প্রিয় সন্তান, আমি জেনে অনেক আনন্দিত যে আমি ভবিষ্যতেও তোমার মা ছিলাম। তবে আমি অদৃশ্য হয়ে গিয়েছিলাম। আমি আশা করিনি যে তুমি এত অল্প বয়সে তুমি তোমার মা হারিয়েছো। কিন্তু তে আমার জন্য সবকিছু শেষ হয়ে গেল। আমি তোমাকে সবসময় ভালোবাসি আর তোমার জন্য গর্ববোধ করি। আমি সবসময় তোমাকে দূর থেকে দেখেছি এবং তোমার প্রতি ভালোবাসা অনুভব করতে পারি। এখন লেখা শেষ, কিন্তু অবশেষে তোমাকে আমি একটা কথাই বলতে চাই, আমি সবসময় তোমার পাশে আছি সোনা। আমি তোমাকে ভালোবাসি, তোমার মা। এর চোখের অশ্রু গড়িয়ে পড়ছে, তার চোখের পানি বন্ধই হচ্ছে না। এতক্ষণ তো তিনি তার একটা ব্যথার মধ্যে ছিল, কিন্তু তার এই মায়ের চিঠি পড়ার পর থেকে তার যেন এই ব্যথাটা আরো বেশি দ্বিগুণ হয়ে গেল। মা সবকিছু জানতো, কিন্তু আমাকে কখনোই বলেনি। সে হয়তো ভেবেছিল আমি উদ্বিগ্ন বোধ করবো, তাই হয়তো বলেনি। তে কান্না করছিল এবং তের চোখের পানি তার মায়ের চিঠির উপর পড়ছিল। তার এই কষ্ট কেউ অনুভব করতে পারবে না এবং সারা জীবনের মতো একটা দাগ লেগে আছে। মা আমি তোমাকে অনেক অনেক বেশি মিস করছি। আমি তোমাকে এখন জড়িয়ে ধরতে চাই, কিন্তু কিভাবে? তে চিঠিটা বুকে জড়িয়ে ধরে কাঁদছিল। এই নিয়ে তে তার দুইবার মাকে হারিয়েছে। ভাগ্য কতটা নিষ্ঠুর। আমি তোমার ন্যায্য বিচারে নিশ্চিত করব মা। আমি এটাও নিশ্চিত করব যেটা আমাকে বাঁচাতে পারে। তুমি বিশ্বাস করো, আমি আশা করিনি যে তুমি আমার মা। আমি যখন জানতে পেরেছিলাম তুমি আমার মা, তখন আমি এতটা বেশি খুশি হয়েছিলাম যা বলার বাইরে। আমি আমার মাকে ফিরে পেয়েও আবার হারিয়ে ফেলেছি। তে এই কথাগুলো বলে চুপচাপ বসেছিল, কারণ এখন তের কিছুই করার ছিল না। রাত 11টা বাজে। তে ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে এবং সবাই তাদের তাঁবুর মধ্যেই ঘুমাচ্ছিল। কিছু সৈনিক বাহিনী নিরাপত্তার জন্য পাহারা দিচ্ছিল এবং পাহারাদাররা কিছুক্ষণ পর পরই চেঞ্জ হচ্ছিল। হঠাৎ চাঁদের আলো তের মুখের উপর পড়ে এবং তে জেগে ওঠে। তে জানতো যে তাঁবুর সামনের অংশটা খোলা ছিল, কিন্তু এখন তা বন্ধ আছে। কিন্তু তে অনুভব করলো তার পিছনে কেউ একজন তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে এবং তের কোমল বাহু শক্ত করে জড়িয়ে ধরে আছে। তের অনেক অদ্ভুত লাগছিল এবং তে তার চোখ খুলে সবকিছু বোঝার চেষ্টা করছিল। জাঙ্কুক তুমি নাকি? আসলে তেকে জড়িয়ে ধরে পেছনে মানুষটি শুয়েছিল, যার কারণে তে বুঝতে পারছিল না। তে আমি দুঃখিত, আমি কি তোমাকে জাগিয়ে তুলেছি? তে কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছে এটা জাঙ্কুক এবং তে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। না ঠিক আছে, কিন্তু এখানে এসেছো যে, কিছু কি হয়েছে? তে অনুভব করতে পারলো জাঙ্কুক তাকে আরো শক্তভাবে জড়িয়ে ধরেছে, যেটা থেকে সান্ত্বনা দেওয়ার মতো যথেষ্ট। তেমন কিছু না, অতিরিক্ত চিন্তা থেকে বাঁচার জন্য। আর আমি তেমন রাতে ঘুমাতে পারি না, তার জন্য তোমার কাছে চলে এসেছি। আমি তোমাকে কিভাবে শান্ত করতে পারি? তুমি আমার কাছে আমার নিরাপদ জায়গা। এই কথা শুনে তে হেসে উঠলো, কারণ তের অনেক বেশি খুশি বোধ হচ্ছিল। কেন, তুমি কি অন্য কিছু ভেবেছিলে? তখন তে জাঙ্কুকের মুখের দিকে ঘুরে গেল এবং বলল, আপনি কি আমার সাথে ফ্লার্ট করছেন স্যার? হয়তো করছি। এই
কথাটাতে তে জাঙ্কুকের বুকে চিমটি দিয়েছে। এটার জন্য কিন্তু এটা ঠিক নয়। আমি দুঃখিত, আমি শুধু তোমাকে বিভ্রান্ত করছি। আমার মন এখন অনেক গোলমাল। তুমি একজন ক্যাপ্টেন আর তোমার প্রতি সবার বিশ্বাস রয়েছে। তে অনুভব করতে পারছে জাঙ্কুক এখন এই মুহূর্তে কতটা চাপের মধ্যে রয়েছে। এবং হুকো, তাকে কি আমাদের আদৌ বিশ্বাস করা উচিত? আমি রাজধানী থেকে সবাইকে সরাতে চাই। সেখানকার অবস্থা এখন তেমন বেশি ভালো না। সেখানে একজনকে ধরে ধরে দাস বানানো হচ্ছে। সেখানে প্রচুর খুন হচ্ছে। আমার মনে হয় বিরোধী দলরা আমাদের খুব সহজেই খুঁজে বের করে ফেলবে। আমি এখন বলতে যাচ্ছি, আমি একজন ক্যাপ্টেন হতে আমি নিজেকে অনেক ঘৃণা করি। জাঙ্কুক চিন্তায় এতটাই বিভোর হয়ে গিয়েছিল যে জাঙ্কুক বুঝতেই পারেনি যে তে ওর দিকে তাকিয়ে আছে। তে তার নিজের চোখে সমস্ত ভালোবাসা দিয়ে জাঙ্কুকের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে দেখছিল। তে ভাবছে জাঙ্কুকের চোখ এতটা সুন্দর যে চাঁদের আলোতে আঘাত করছে। মহাবিশ্ব হয়তো তোমাকে অনেক ভালোবেসেছে। জাঙ্কুক তের কথায় তের দিকে তাকালো আর বলল, কেন? কারণ তোমার চোখ বলে দিচ্ছে সেই কথাটা। জাঙ্কুক হতবাক হয়ে তার চোখটা নিচের দিকে নামিয়েছে। কিভাবে এই তারাগুলো তোমার চোখে সারা জীবন থাকবে? কারণ আমরা কেউ জানি না আমরা আগামীকাল আদৌ বেঁচে থাকবো কিনা। আমি কি তোমার কাছে ঘুমাতে পারি? জাঙ্কুক একদম বাচ্চাদের মতো করে মিনতি করলো। তে এই বাচ্চাটিকে কিভাবে মানা করবে? আর কি তুমি জানো যে আমি হ্যাঁ বলবো? বোকা। জাঙ্কুক হেসেছে এবং তেকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করছে এবং সারা রাতটা তাদের এভাবেই কেটে গেছে। কিন্তু পরের দিনটা মোটেও সুন্দর ছিল না। আমরা আমাদের আর একটা সৈনিককে হারিয়েছি, লেফটেন্যান্ট ক্যান। তার দেহটা গাছের আড়ালে পাওয়া গেছে। আমাদের মধ্যে কেউ একজন বিশ্বাসঘাতকতা আছে। লেফটেন্যান্ট ক্যানের জন্য সবাই অনেক বেশি দুঃখ প্রকাশ করছিল। অবশেষে তাকে মাটিতেই দাফন করা হলো। তবে কেউ বুঝতে পারছিল না তাদের সাথে এসব কি ঘটছে। আমরা আরেকজনকে হারিয়েছি, আমাদের সবাইকে বাঁচাতে হবে। এসব বাজে কথা সবকিছুই ফালতু। আমার মনে হয় না এখন আমরা কাউকে বিশ্বাস করতে পারি। আপনি কি দয়া করে আপনার কণ্ঠটা নিচু করতে পারেন? আমি আপনার আদেশ এতটাই মেনেছি যে এরপর আমাদের সাথে কি ঘটবে আমরা তা নিজেও জানি না। জাঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল আর জাঙ্কুককে এই কথাগুলো বেশ কষ্ট দিচ্ছিল। আপনি বলেছিলেন যে আমাদের একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর যদি আমরা একে অপরের প্রতি বিশ্বাস রাখি তাহলে তো আমাদের লেফটেন্যান্ট ক্যানের মতো অবস্থা হবে। আপনি খারাপ ক্যাপ্টেন, অনেক বেশি খারাপ নেতা। সবাই সাজেস মিনের কথায় অনেক বেশি অবাক হয়েছে। যদিও তারা প্রতিশ্রুতি নিয়েছিল তারা একে অপরকে বিশ্বাস করবে এবং এই যুদ্ধে একসাথে লড়াই করবে। আপনি মানুষকে বিশ্বাস করতেই পারেন, এটা আপনার দোষ নয়। কিন্তু আপনি যদি মানুষের কথায় বোকা হয়ে যান তাহলে সেটা আপনার নিজেরই দোষ। আপনি কিভাবে বুঝবেন লেফটেন্যান্ট ক্যানকে কে হত্যা করেছে? বিশ্বাস করা ছাড়া উপায়টা কি? না হলে আমরা অপরাধীকে ধরবো কিভাবে? জাঙ্কুক চুপ করে রইল, কিন্তু তে ঠিক বুঝতে পারছিল জাঙ্কুকের ভিতরে ভিতরে অনেক বেশি কষ্ট হচ্ছে। সেও একজন মানুষ। ক্যাপ্টেন, আপনি কি বলতে চাচ্ছেন আমি বোকা? আমি যদি মনে করি আপনি আমাদের সেটআপ করার চেষ্টা করেছেন তাহলে কি হবে? যদি আসলে আপনি এই ঘটনাটা ঘটিয়ে থাকেন? চুপ করুন। এভাবে একজনকে দোষারোপ করার সাহস কিভাবে পান আপনি? তে ঠিক বুঝতে পারছিল এর পিছনে সাজেস মিনের হাত আছে। আপনারা যদি আমার কথা বিশ্বাস করেন যে প্রকৃত সন্দেহবাচক হচ্ছে ক্যাপ্টেন জিয়ন জাঙ্কুক, তাহলে আমার পাশে এসে দাঁড়ান। সবাই তো দূরে দূরে দাঁড়িয়েছিল। অনেকে সাজেস মিনের কাছে যেতে লাগলো এবং অনেকে বিভ্রান্ত বোধ করলো। অনেক সৈনিকই সাজেস মিনের কাছে চলে গেছে। এটা দেখে জোরে চিৎকার করে নামজুন বলে উঠেছে, আপনারা কি পাগল? তখন সাজেস মিন হেসে উঠলে বলল, দেখেছেন ক্যাপ্টেন জিয়ন, অনেকেই আপনাকে সন্দেহ করে, কিন্তু জাঙ্কুক কৃতজ্ঞ ছিল কারণ অনেকেই জাঙ্কুকের পাশে দাঁড়িয়েছে। তাহলে তোমরা যেতে পারো। কি? যাও, আমার এলাকা ছেড়ে চলে যাও। সাজেস মিন কোনো কথা বলতে পারেনি এবং তার আশেপাশে থাকা সৈনিকগুলো অনেক বেশি নার্ভাস বোধ করছিল। আপনারা এখন আসতে পারেন। আপনাদের বেঁচে থাকার জন্য শুভ কামনা রইল। এই মাদার পাগলগুলো জানে না তারা কি ভুল করছে। যদিও তারা এখন পাগল হয়ে গেছে কারণ তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে। আশা করি তারা খুব শীঘ্রই তাদের নিজেদের ভুলটা বুঝতে পারবে। কিন্তু ক্যাপ্টেন হুকো জাঙ্কুকের পাশে কেন? আমি তাকে নিয়ে অনেক চিন্তিত। এটা একটা শান্ত বিকাল ছিল, হয়তো সকালে যা ঘটেছে তার জন্য। জাঙ্কুকের সাথে বেশ কয়েকজন সৈনিক ছিল। ভাগ্যবশত তারা একে অপরকে রক্ষা করতে সক্ষম হবে। তে এখন মোটামুটি হাঁটতে পারে এবং তে সবাইকে সাহায্য করতে ইচ্ছুক। ধন্যবাদ তোমাকে। তে সবজিনকে কথাটা বলেছে কারণ সবজিন তেকে গাছের আড়ালে বসতে একটু সাহায্য করেছে। আমি সত্যি সেই সৈনিকদেরকে বুঝতে পারিনি যারা লাইন অতিক্রম করে ক্যাপ্টেনের বিরুদ্ধে গিয়েছে। সবজিন
ক্যাপ্টেন জাঙ্কুককে বিশ্বাস করার সম্পর্কে কথা বলছিল। তুমি কি ক্যাপ্টেনকে বিশ্বাস করো? এই কথা শুনে সকজিন হেসে উঠল এবং বলল, ক্যাপ্টেন এখানে না থাকলে আমিও এখানে থাকতাম না। আমি বলেছিলাম না, তুমি প্রশিক্ষার্থী হওয়ার আগে থেকেই আমরা ক্যাপ্টেনকে চিনতাম। সে অনেক ভালো এবং সৎ মানুষ। আমি জানি সে কখনোই এই ধরনের কাজ করতেই পারে না। সকজিনের কথা শুনে তে একদম চুপ করেছিল। আমরা ক্যাপ্টেনকে বিশ্বাস করি এবং অন্যান্য সৈনিকরাও তাই করে। যাই কিছু হয়ে যাক না কেন, আমরা ক্যাপ্টেনকে সব সময়ের জন্য বিশ্বাস করব, কারণ তিনি আমাদের বেঁচে থাকার কারণ। যখন সেখানে জাঙ্কুক আসলো, তখন তাদেরকে একান্ত কথা বলার জন্য সকজিন সেখান থেকে চলে গেল। কে, আমি হয়তো বুঝতে পেরেছি বিশ্বাসঘাতকতা কে। এই বলে জাঙ্কুক তেকে তাঁবুর মধ্যে নিয়ে গেল, কারণ জাঙ্কুকের এখন তের সাথে কিছু কথা বলার প্রয়োজন। তে অনেক নার্ভাস বোধ করছিল, কারণ জাঙ্কুক যদি জানতে পারে বিশ্বাসঘাতকতা কে, তাহলে এটা তের জন্য অনেক বেশি আশ্চর্যজনক হবে। আসলে দুজন আছে। দুজন? জাঙ্কুক তেকে শক্ত করার জন্য একটা আঙ্গুল দিয়ে তের মুখ চেপে ধরেছে। একজন হচ্ছে কাপুরুষ, যাকে কাজ করতে বলা হলে সে কখনোই ঠিক মতো কাজ করে না, আর একজন কুকুরের মতো বাধ্য হয়ে আছে। তাহলে তারা কারা? একজন ক্যাপ্টেন হুকো আর একজন সাজেস মিন। হুকোকে বলা হয়েছিল আমাদের উপর খবরদারি করতে এবং আমাদের সবাইকে মেরে ফেলতে। ও ঠিক সেটাই করেছে, কিন্তু কেন করেছে সেটা আমি জানি না। আর একজন সাজেস মিন, যে সব দোষ আমার উপর চাপানোর চেষ্টা করছে, যেন সবাই আমাকে সন্দেহ করে। কি ঘটতে চলেছে আমি কিছুই বুঝতে পারছি না। তবে আমরা এখনো হুকোর থেকে মুক্তি পাচ্ছি না কেন? আমি হয়তো জানি কেন হুকো আমাদের মারছে না। এখন আমরা তাকে ব্যবহার করতে পারি। ব্যবহার করতে পারি মানে? হঠাৎই তের মাথায় ব্যথা অনুভব হচ্ছে। বোমা বিস্ফোরণের আগের সময় তের ঠিক এরকমই মাথা ব্যথা হয়েছিল। কি হয়েছে তোমার? জাঙ্কুক চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ তে তার মাথা ধরেছিল। তে মাথা ধরে কান্না করছে এবং তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। জাঙ্কুক তেকে ধরলো এবং সঙ্গে সঙ্গে ডক্টরকে ডাকলো। ডক্টর সেখানে এলেন। ইনি ছিল মেডিকেল সৈনিকদের স্টাফ। ডক্টর পরীক্ষা করতে নিচ্ছিল, কিন্তু হঠাৎ করে তে কিছু একটা বলছে। ডক্টর, তে কিছু একটা বলছে। চোখ হলো আত্মার আয়না। কাঁদতে কাঁদতে কথাটা বলল, কারণ তের মাথা অনেক বেশি ব্যথা করছিল। জাঙ্কুক সেকেন্ডের মধ্যেই হতবাক হয়ে গিয়েছে। তের কথাটা জাঙ্কুককে আঘাত করেছে। হঠাৎই জাঙ্কুক তাঁবু ছেড়ে চলে গেল এবং ডক্টর তের ব্যথা কমানোর চেষ্টা করছিল। তে জোরে জোরে কান্না করে উঠলো এবং তার চোখ আটকে রাখলো। হঠাৎই জাঙ্কুক একটা আয়না নিয়ে ফিরে এসেছে এবং জাঙ্কুক তের সামনে আয়নাটা ধরেছে। তে চোখ খোলো, কিন্তু তে কোনো কথা শুনছিল না, কারণ তার আশেপাশের আওয়াজে অনেক বেশি যন্ত্রণা অনুভব হচ্ছিল। কিন্তু তুমি তোমার চোখটা খোলো। তে জানতো তার যতই কষ্ট হোক না কেন, আজকে তার চোখটা খুলতেই হবে। তে অনেক কষ্টে তার চোখটা খুলেছে এবং তে আয়নার দিকে তাকিয়েছিল। আয়নাতে তার প্রতিবিম্ব দেখা দিচ্ছে, কিন্তু তে খুব ভালো করে জানে এটা সে না, কারণ আয়নার মধ্যে থেকে ভবিষ্যতে তের চোখ দেখা যাচ্ছে। তে তার প্রতিবিম্বর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল এবং সে দেখতে পেল আয়নার মধ্যে যেন অন্যজন একটি ব্যক্তি ব্যথায় কাঁপছে এবং তে আস্তে আস্তে বুঝতে পারছে যে তার মাথা ব্যথা কমছে। তাহলে কি ভবিষ্যতে তে এখন তাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল? এটা আমার সাথে কি ঘটলো? আমি আক্ষরিকভাবে আয়নার মধ্যে অন্য একজন তেকে দেখেছি। সে নড়াচড়া করছিল। সে যদি নড়াচড়া না করতো তাহলে এটা আমি কখনোই বিশ্বাস করতাম না। সেও কি তাই করছে? সে কি আমাকে আক্রমণ করার জন্য আয়নার দিকে তাকিয়েছিল? তিনি তার প্রতিক্রিয়া দিয়ে আমাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, কিন্তু পরে সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমি কি এখন তাকে নিয়ন্ত্রণ করেছি? আমি যদি আবারও আয়নার সামনে গিয়ে তাকিয়ে থাকি, তাহলে সে কি ব্যথা পাবে? কিন্তু আমি খুশি যে আমি জাঙ্কুককে সবকিছু ভালোভাবে বোঝাতে পেরেছিলাম। সে সহজেই আমার ক্লুটা বুঝতে পেরেছে। আচ্ছা, আমি আশা করি যে তার আইকিউ 161তে রয়েছে। আমি আইন ও যুক্তিবিদ্যায় অধ্যয়ন করেছিলাম, কিন্তু আমি জাঙ্কুকের মতো যুক্তিবিদ্যায় এতটাও স্মার্ট না। ভবিষ্যতে তে আমাকে হারানোর জন্য অনেক কিছু করছে, তবে আমি এটা কখনোই হতে দেব না। তাকে কখনোই জিততে দেব না। এখন রাত 9টা বাজে। তে তার হাতে আয়না নিয়ে এখনো বসে আছে। তে ভাবছে ভবিষ্যতে এখন কি হচ্ছে, তার ভাই তার আন্টি কেমন আছে। তে তাদেরকে অনেক মিস করছে, কিন্তু তের মাথায় সবচেয়ে বেশি যে জিনিসটা ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে সে ভবিষ্যতে তেকে কিভাবে নিয়ন্ত্রণ করবে। এইসব চিন্তার কারণে তের মাথা গোলমাল হয়ে আছে, কিন্তু এটাতে তে তার নিজের দোষটাও দিতে পারে না। হঠাৎ তাঁবুর সামনেটা খুলে গেল এবং ভেতরে চাঁদের আলো পৌঁছালো। এখন কেমন আছো তে? এখন অনেকটা ভালো আছি। কি
আগে কি ঘটেছিল? জাঙ্কুক তেকে উদ্বিগ্ন করতে চায় না, তাই অনেক আস্তেই কথাটা জিজ্ঞাসা করলো। আমার মনে হয় ভবিষ্যতে তে যতবারই আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ততবারই আমার প্রচন্ড মাথা ব্যথা আর আমার অনেক খারাপ লাগছে। কিন্তু কিছুক্ষণ আগে আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি জানি তুমি খাতা অনেক সহজে সমাধান করতে পারো। জাঙ্কুককে বিভ্রান্ত দেখাচ্ছিল এবং জাঙ্কুক শুধু তের হাতটাই ধরেছিল, কোনো কথা বলছিল না। তে বুঝতে পেরেছিল কিছু একটা হয়েছে, তাই তেও জাঙ্কুকের হাতটা ধরলো। জাঙ্কুক, তুমি কি কিছু বলতে চাও? জাঙ্কুক খুব ভালো করে জানে জাঙ্কুক তের থেকে কিছু লুকাতে পারবে না। তে ঠিক বুঝে ফেলবে। আমার নিজেকে চূর্ণ বিচূর্ণের মতো মনে হচ্ছে। আগে যা ঘটেছে সবাই আমাকে সন্দেহ করছে, কেউ আমাকে বিশ্বাস করছে না। আমার মনে হয় আমি সত্যি একজন খারাপ ক্যাপ্টেন। তে জাঙ্কুকের হাত শক্ত করে চেপে ধরলো। এতে জাঙ্কুক অনেকটা বেশি অবাক হলো। কি হলো? তুমি কখনোই আর এরকম কথা বলবে না, কারণ তুমি কখনোই এরকম না। তুমি যদি খারাপ হতে তাহলে কখনোই আমাদের এই পর্যন্ত আনতে পারতে না। তে, আমি সত্যি ক্লান্ত, আমি এখন কাঁদতে চাই। জাঙ্কুক তের কাঁধে নিজের মাথা রাখলো এবং জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরলো। তেরও অনেক বেশি কষ্ট হচ্ছে। যতই হোক জাঙ্কুক একজন মানুষ, তারও কষ্ট বোধ আছে। হয়তো জাঙ্কুকে ক্লান্তি প্রকাশ করার মতো কেউ নেই। আমার মাথায় অনেক কিছু আছে, আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি। সব রাত কান্না হয়ে ঝরে পড়ে। আমি আমার জীবনের সাথে লড়েছি, সবার সাথে কঠোর আচরণ করেছি, যেন সবাই এটা না ভাবে তাদের ক্যাপ্টেন দুর্বল। তে বুঝতে পারছে তার কাঁধের কাপড় ভিজে যাচ্ছে, তার মানে জাঙ্কুক কাঁদছে। তে কোনো কথা বলতে পারেনি। ও চুপচাপ জাঙ্কুককে কাঁদতে দিয়েছে এবং শুধু জাঙ্কুককে সান্ত্বনা দিয়েছে। এরপর হঠাৎই জাঙ্কুক তের কাছে ঘুমিয়ে গিয়েছিল আর তেও জাঙ্কুকের কাছে ঘুমিয়ে গিয়েছিল। তাদের রাতটা এভাবেই কেটে যায়। ভেবেছিল হয়তো বা পরের দিনটা ভালো হবে, তবুও না, পরের দিন আরেকটা বিপত্তি ঘটে।